আসসালামু আলাইকুম। ভিডিওতে একটি বটগাছ দেখতে পাচ্ছেন। ঠিক বলেছেন। আজকে আমি একটি বটগাছ নিয়ে কথা বলবো। আমি কয়েকদিন আগে একটি শর্টস দিয়েছিলাম, শিরোনাম ছিল আপেক্ষিক শত্রু। অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন এবং আপনাদের আগ্রহের ভিত্তিতে আমি পুনরায় বটগাছ আপেক্ষিক শত্রু না আমাদের বন্ধু সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্যে আজকের এই ভিডিও উপস্থাপনা করছি। আসুন তাহলে মূল প্রসঙ্গে যাওয়া যাক। একটা বটগাছ বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের খুবই পরিচিত একটি গাছ, একটি বিশাল ছায়াদানকারী গাছ। এই গাছ দীর্ঘজীবী, শত শত বছর বাঁচতে পারে, পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বটগাছ গ্রামীণ এবং শহরে জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বটগাছ যদি আমাদের কাম্যক্ষেত্রে না জন্মিয়ে কোনো অনির্ধারিত স্থানে জন্মায় তাহলে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। সেটাই হচ্ছে আমার কথা। যেমন ধরুন, বট যখন আমাদের কাম্য জায়গায় বা মাঠে ঘাটে জন্মায় তখন বটের ছায়া আমাদেরকে সুশীতল করে। বটের ছোট বা লাল রঙের কমলা ফল পাখি বাদুড়ের খাদ্য হিসেবে কাজ করে। বটের বিস্তৃত ছাউনি গ্রীষ্মকালে ছায়া প্রদান করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বটগাছ বিভিন্ন পাখি, বাদুড়, কাঠবিড়ালি ও কীটপতঙ্গের আবাসস্থল হিসেবে কাজ করে এবং তাদের খাদ্য সরবরাহ করে। বটগাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ু পরিশোধন করে। গ্রাম অঞ্চলে বট গাছের নিচে আলোচনা, সালিশ, আড্ডা, সমাবেশ হয়। বটগাছ একটি সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে। আবার বটগাছ কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। কিন্তু এই বটগাছটা যদি মাঠে ঘাটে না জন্মিয়ে আমাদের বহু কষ্টে গঠন করা যদি ইমারত বা কোনো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির ফ্যাক্টরির উপরে, অর্থাৎ ইমারতের উপরে বা দালান বিল্ডিংয়ে জন্মায়, তখন কি হতে পারে? তখনই আমরা তাকে শত্রু বলবো। এই যে দেখুন, দেয়ালের ফাটলে একটু ছিদ্র ছিল, সেখানে বটের বীজ পৌঁছে গিয়েছিল এবং আস্তে আস্তে বড় একটা গাছে পরিণত হচ্ছে। এবং এটা যতই বৃদ্ধি পাবে, ফাটল ততই বৃদ্ধি পাবে, কারণ ভিতরে শিকড় প্রথিত হবে এবং শিকড়ের আকার মোটা হওয়ার জন্যে এই ফাটলটাকেও, দেয়ালের ফাটলটাকেও সে বৃদ্ধি করবে। শুধু তাই নয়, এই গাছ বৃদ্ধি হওয়ার সাথে সাথে প্লাস্টারও ফেটে পড়বে এবং ফাটা অংশ দিয়ে পানি ঢুকবে, বর্ষার পানি ঢুকবে এবং এই পানি ঢুকে দেয়ালকে আর্দ্র এবং ড্যাম্প তৈরি করবে, যেটা ইমারতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই ড্যাম্প হওয়ার ফলে প্লাস্টার খসে পড়বে এবং দেয়ালের ফাটল আরও ত্বরান্বিত হবে। এবং এই গাছটা এমন একটা জায়গায় জন্মায়, সাধারণত আমরা সেই জায়গাটাকে ওভারলুক করে থাকি, অর্থাৎ এটাকে আমরা টেক কেয়ার করি না, অর্থাৎ হচ্ছে হোক এমন একটা ভাব দেখাই। কিন্তু এটা যে কত বড় শত্রু, অর্থাৎ আমাদের আপেক্ষিক শত্রু, সেটা আপনারা একটু পরবর্তীতে বুঝতে পারবেন। কিন্তু এই গাছটা এখানে এলো কিভাবে? একটা কথা মনে রাখবেন, বট গাছের বীজ কিন্তু আপনি সরাসরি রোপণ করলেই বা পুঁতলেই চারা হবে না। এটা প্রথমে পাখি খেতে হবে, পাখির পাকস্থলের ভিতরে তার একটা পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন হওয়ার পরে পাখি যখন বিষ্ঠা ত্যাগ করবে সেই স্থানে এই বীজটা জন্মগ্রহণ করবে। তো দেয়ালের উপরে, ছাদে, কার্নিশে যেখানে পাখি মল ত্যাগ করে বা বিষ্ঠা ত্যাগ করে সেসব জায়গায় ফাটলের ভিতরে বাতাসের বেগে ওই বীজ ঢুকে পড়ে এবং সেখানে নিরাপদে থেকে অনুকূল পরিবেশে চারা বের হয়। কিন্তু এই বটটা যদি এই মাঠে জন্মাতো, এই ভিডিওর মতো, তাহলে দেখুন এটা আমাদের জন্য একটা লোভনীয় স্থান বা খুব কাম্যের একটা স্থান হতো। আমাদের সংস্কৃতি বলেন, আড্ডা বলেন, আমাদের বটগাছের তলা বলে একটা পরিচিতই থাকতো, সেটা এটাতেই বোঝায়। কিন্তু এই বটগাছটা যখন এই দেয়ালে জন্মাবে তখনই আমরা এটাকে বলবো আমাদের শত্রু।
আগে যখন দেখলেন মাঠে জন্মেছে, তখন বটগাছ আমাদের বন্ধু, পরম বন্ধু, বহু দীর্ঘদিনের বন্ধু। কিন্তু এই বটগাছ যখন এই ইমারতের ফাঁকে জন্মায়, দেখুন আমাদের অনেক কষ্টে গঠন করা ইমারতের ফাটলের ভিতরে বটগাছ হওয়ার ফলে ফাটলটাকে আরও বাড়িয়ে তুলছে এবং এই বিল্ডিংয়ের গঠনতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। এবং এই গাছ যত বড় হবে, ফাটল আরও বৃদ্ধি পাবে এবং পানি ঢুকে ড্যাম্প তৈরি করবে এবং দেয়ালের কাঠামো বা ইটকে বা রডকে অনেক দুর্বল করে তুলবে, অর্থাৎ দুর্বল কাঠামো তৈরি করবে, যেটা আমাদের সম্পদের জন্য ঝুঁকিপূর্ণ। দেখুন, এই যে একটি পুরনো ভবন দেখছেন, এখানে দেখুন একটু দীর্ঘদিনের বটগাছ, দীর্ঘদিনের বটগাছ, সেটা কেমন শিকড়কে ছড়িয়ে দিয়েছে এবং বিল্ডিংয়ের গঠনতন্ত্রে অর্থাৎ মূল কাঠামোতে আঘাত এনেছে। আপনি বলুন, এটা কি আমাদের শত্রু না বন্ধু? অবশ্যই বলবেন এটা আমাদের শত্রু, কারণ এই বিল্ডিংয়ের ওই অঞ্চলের কাঠামো এত দুর্বল হয়ে গেছে যে একটু আঘাতেই ভেঙে পড়বে। এবং এই দুর্বল কাঠামো শুধু আমাদের জানমালের জন্য নয়, আমাদের সম্পদেরও ক্ষতি করবে। আরেকটা চিত্র দেখুন, ডানে একটা বিল্ডিংয়ের ভিতরে, দেয়ালের ভিতরে শিকড় অনেক বেশি বড় বা মোটা হয়ে গেছে এবং পুরো দেয়ালের ইট ভেঙে বেরিয়ে গেছে এবং এখান থেকে বাতাস, পানি, অনেক কিছু, পোকামাকড়, সাপ, খোপ সব কিছুই প্রবেশ করতে পারে এবং যেটা আমাদের জন্য মোটেই কাম্য নয়। অর্থাৎ আমাদের যে কারণে ইমারত সৃষ্টি, সেটাকে সম্পূর্ণ ব্যাহত করে দেয়। বাম পাশে দেখুন, দুই দেয়ালের সংযোগস্থলে বট গাছ হওয়ার জন্যে দেয়ালের সংযোগস্থল কেমন ফাটল দেখা দিয়েছে একেবারে নিচে থেকে উপর পর্যন্ত। এটি আরেকটি চিত্র দেখুন, শিকড় প্লাস্টারের মধ্যে ঢুকে গিয়েছে এবং ভেদ করে বেরিয়েও এসেছে। এর ফলে হয়েছে কি, প্লাস্টারের কাঠামো দুর্বল হয়ে গেছে এবং এর ভিতরে পানি ঢোকার জন্যে বা বর্ষাকালে পানি বা শিলাবৃষ্টি ইত্যাদির আঘাতে এই প্লাস্টার নরম হয়ে যাবে এবং এখানে স্যাঁতস্যাঁতে বা ড্যাম্প হয়ে থাকবে, যেটা কাঠামো বা কনস্ট্রাকশনের জন্য খুবই ক্ষতিকর। পাশের বিল্ডিংটা দেখুন, অলমোস্ট গ্রাস করে ফেলেছে একটি বটগাছ এবং এই অংশটার ভিতরে এত বেশি শিকড় ঢুকে গেছে যে কোনো মুহূর্তে এই অংশটা ভেঙে পড়তে পারে, যেটা আমাদের জন্য থ্রেট। এই বিল্ডিংটাও দেখুন, দুটো বিল্ডিংয়ে দেখুন, এর বটগাছগুলোকে সময় মতো অপসারণ না করার জন্যে কী ধরনের ক্ষতির সৃষ্টি করছে এবং এই যে জন্মানো অংশগুলি ব্যবহারের অনুপযোগী এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। খুব কার্যকরভাবে ভবনে জন্মানো বটগাছ নির্মূল করার জন্যে ছোট অবস্থাতেই নির্মূল করতে হবে। প্রথমে কন্ট্যাক্ট আগাছানাশক ব্যবহার করুন এবং 1 মাস পরে চূড়ান্ত প্রয়োগ হিসেবে সিস্টেমিক আগাছানাশক ব্যবহার করুন। তাহলে আপনি এই গাছকে ওই স্থানে চিরতরে নির্মূল করতে পারবেন। কিন্তু হাত দিয়ে যদি টেনে ছিঁড়ে ফেলেন, তাহলে শিকড় রয়ে যাবে এবং সেই শিকড় থেকে পরবর্তীতে আবার শাখা প্রশাখা উৎপন্ন হয়ে আপনার কাঠামোকে, বিল্ডিংয়ের কাঠামোকে আবার ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। সুতরাং সঠিকভাবে, কার্যকরভাবে কোনো এক্সপার্টের মতামত নিয়ে আপনি বটগাছকে অচিরেই বা শিশুলগ্নেই দমন করুন। কৃষক বন্ধু চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, একটি লাইক চিহ্ন দিন, কমেন্টস করুন এবং সকলের সাথে শেয়ার করুন। তাহলে আমি উদ্বুদ্ধ হব এবং অনুপ্রেরণা পাব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য।